মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি, আর সব জায়গায় তুলসী গাছ হয় না। একটা ফল বিক্রেতা তার ধর্মের অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা, শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই, জগন্নাথকে তুলসী দিই, আমরা লক্ষ্মী নারায়ণকে দিই। আপনার পুঁততে হলে নিজের বাড়িতে পুঁতলেন না কেন? যারই কথা হোক, আমি কাউকে মিন করে বলছি না, আমি প্রত্যেককে বলছি, যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন, চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখ দেখুন, তারপর অন্যের মুখ দেখবেন। এগুলো অন্যায়, দেবতাদের অসম্মান করা। সব ধর্মের লোকেদের সব ধর্ম পালন করার অধিকার আছে। আজকে দুর্গাপুজোয় ছুটি হয়, অনেকেই বাড়ি যান, দেশে যান, তাই বলে আমি তার বাড়িটা দখল করে নিতে পারি? কি শেখাচ্ছেন, কি রেখে যাচ্ছেন? যা ইচ্ছা বলছেন, যা ইচ্ছে করছেন। গণতন্ত্র যদি এখানে না থাকতো, তাহলে কি আর আপনি আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে জুতো ছুটতে গিয়ে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, জুতোটা গিয়ে পড়লো আমার একটা পাঞ্জাবি পুলিশের পাগড়িতে। আই কন্ডেম দ্যাট। শিখ ভাইরা, এমনকি অমৃতসরের যে শিখ প্রবন্ধক কমিটি, তারাও এটাকে ক্রিটিসাইজ করেছে। কেন আপনি তার পাগড়িতে জুতো ছুঁড়ে মারবেন? মারতে গেছিলেন আমাকে? তা আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আপনার বাড়ির সামনে তো সেম জিনিস হতে পারে। আমরা কোনোদিনও করেছি? করিনি। কিন্তু করিনি বলে আগামীকাল মানুষ যে কিছু ভাববে না নতুন করে, আমি তো সবাইকে কন্ট্রোল করতে পারি না। যদিও আমি এটাকে সমর্থন করি না, তাহলে তো পিএম এর বাড়ি যে কোনো দিন আমরা ঘেরাও করতে পারি, কিন্তু আমরা তো করি না। কারণ আমরা মনে করি চেয়ারের একটা সম্মান থাকা উচিত। তাজমহল তো তৈরি করেছিলেন কে? শাহজাহান। কি করে ইতিহাসটাকে মুছবেন বলুন? গান্ধীজি কি বলেছিলেন? ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। নজরুল কি লিখেছিলেন? হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। ভুলে গেছেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, বাংলার মাটি বাংলার জল গান গেয়েছিলেন, হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পরেছিলেন। আমরা সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সবাইকে আমরা মান্যতা দিই, সম্মান করি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন, কে কি খাবে, কে কি পড়বে, কার কি সম্পত্তি দখল করবেন, কার কি ভাষা দখল করবেন, কার কি চাকরি দখল করবেন, একেতে মানুষ পায় না। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন। একটা করে পিল আর কিল খেচ্ছে, পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে, এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছে, আমি করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না। আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার, অল ডিপার্টমেন্টে আছে, কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি। এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন। ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, মনে রাখবেন, বা ভিপি সিং লড়াই করেছিলেন, তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন। তখন কেন এটাকে অপোজ করেননি? নমস্কার, সুধা সাপ্তাহ সুব্রতই আপনাদের স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যেকটা কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম, এবং আমার মনে হয়েছে এগুলো আপনাদের শোনাই, তাই আপনাদেরও শোনালাম। কিন্তু এই কথাগুলো শোনার পরে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোর মধ্যে কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বললেন। দেখুন, আপনি যখন কাউকে বলবেন তখন আপনি হয় সত্য বলুন, নয় মিথ্যে বলুন। কিন্তু যখন অর্ধ সত্য কোনো কথা মানুষের সামনে নিয়ে আসেন, তার মানে হচ্ছে আপনি একটা শ্রেণীর মানুষকে বারবার বিভ্রান্ত করবার চেষ্টা করেন। এটাই হলো আপনার মূলত লক্ষ্য। মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে যে উদাহরণ টানলেন, যে দুর্গা পুজোর সময়, ছুটির সময় অনেকে বাড়ি যায়, আমি যদি 4 জায়গা দখল করে নিই তাহলে সেটা কেমন হয়। এই কথার মানে উনি বলতে চাইছেন যে মহেশতলায় যে ঘটনাটি ঘটেছিল, যে ফল ব্যবসায়ীকে কেন্দ্র করে সেখানে তুলসী গাছ বসানোকে নিয়ে, তার মানে জায়গাটা ফল ব্যবসায়ী, তিনি বাড়ি চলে গেছে,
তার জায়গায় তুলসী গাছ বসিয়ে দেওয়া হয়েছে। তিনি ঠিক এইরকম ভাবেই কথাটাকে বা ঘটনাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। আর তারা এই ব্যাখ্যা করার পেছনে মস্ত বড় কারণ কি? তার কারণ হচ্ছে তার যে ভোট ব্যাংক লুঙ্গি বাহিনী, দুধেল গাই, তাদেরকে প্রোটেক্ট করা, সমাজে তাদেরকে এমনভাবে দেখানো যাতে ধর্মনিরপেক্ষ সংখ্যা সেকুলারপন্থী যারা আছেন তারা যেন মুসলমানদের পাশে থাকে, আর তার দল তো সর্ববিধ আছে। দেখুন, মহেশতলার ঘটনাতে যে শিব মন্দির ভাঙচুর হয়েছিল, যে মুসলিম ফল বিক্রেতা রাস্তার পাশে বসে ফল বেচত, সেই জায়গাটা শিব মন্দিরের জায়গা। সেই ফল বিক্রেতাকে কখনো সেখান থেকে উঠে যেতে কেউ বলেনি, বলেছে একটু সরে বসতে। কিন্তু দীর্ঘদিন বলার পরেও সে সরে বসেনি। তারপরে যখন সে এই বকরি ঈদের সময় কিছুদিন তার দোকান বন্ধ থাকে, তখন মন্দির তার ওই নিজস্ব জায়গাতেই কিছু তুলসীর চারা বসিয়ে দেয়। এতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ টানছেন যে কারোর জায়গায় যদি আপনি তুলসী গাছ বসিয়ে দেন তাহলে এটা কি কথা হয়? তাহলে আমি আপনার জায়গার উপর দাঁড়িয়ে ফল বেচছি, তার মানে সেটা আমার জায়গা হয়ে গেল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। তুলসী গাছ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে জ্ঞান দিলেন, দেখুন, যে নেত্রী রেড রোডে দাঁড়িয়ে হিজাব পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলে আল্লাহ, অর্থাৎ যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য এই জগতে নেই, যিনি স্বীকার করেন, এবং মঞ্চের চারিদিক থেকে আওয়াজ ওঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তার মুখে তুলসী গাছ নিয়ে এই জ্ঞান একদমই শোভা পায় না। তারপরে মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে যখন সুকান্ত মজুমদার মহেশতলায় যেতে চায়, তখন মাঝপথে পুলিশ তাকে আটকে দেয় এবং পুলিশ তাকে জোরপূর্বক যখন পুলিশের গাড়িতে তোলে, তখন সুকান্ত মজুমদার একটি চটির প্লাকার্ড নিয়ে পুলিশকে বলেছিল যে আপনারা তো চটি চাটবেন, নিন আপনারা চটি চাটুন, বলে সেই প্লাকার্ডটা ছুড়ে দিয়েছিল। সেটা অরিজিনাল জুতো বা হাওয়াই চটি ছিল না, প্লাকার্ড ছিল। এবং সেটা গিয়ে একজন শিখ ধর্মাবলম্বী যে মানুষের ওপরে গিয়ে পড়ে, সেটা সুকান্ত মজুমদারের সিকিউরিটি ছিল, পশ্চিমবঙ্গের কোনো পুলিশ কিন্তু ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে যে ন্যারেটিভটা তৈরি করলেন এবং শিখ সম্প্রদায়কে দিয়ে সুকান্ত মজুমদারের নামে এফআইআর করিয়ে যে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করলেন যে একজন শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে, এবং তিনি নবান্নে বললেন যে আমাকে উদ্দেশ্য করেই করা হয়েছে, অর্থাৎ সুকান্ত মজুমদার ওনাকে উদ্দেশ্য করেই যেন চটিটা ছুঁড়েছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো চটি যদি কেউ কারোর ওপরে ছুঁড়ে পড়ে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে ওই চটিটা ওনাকে উদ্দেশ্য করেই ছোড়া হচ্ছে। তার মানে উনি বুঝে গেছে উনি সমাজের এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তার ওপরে চটি ছোড়ার এটাই তিনি ডিজার্ভ করে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়ির ওপরে চটি ছোড়াকে কেন্দ্র করে এত বিজেপি সম্পর্কে কথা বলেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে পুলিশের ওপরে চটির একটা প্লাকার্ড লেগেছে বলে শিখ সম্প্রদায়কে নাকি অপমান করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতপাত নিয়ে যে ঘটনা ঘটাতে চাইছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 2020 সালের নবান্ন অভিযানের দিন এক শিখ সম্প্রদায়ের মানুষকে শুধু পাগড়ি খুলেছে তা নয়, তার কেস ধরে অর্থাৎ চুলের ঝুঁটি ধরে টানতে টানতে রাস্তা থেকে নিয়ে যাচ্ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তার নাম ছিল বলবিন্দর সিং। আপনাদের সেই ভিডিওটা একবার দেখাই, কারণ প্রয়োজন আছে। কারণ যে মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় করে, এইগুলো আমাদের উচিত মানুষের সামনে ধরিয়ে দেওয়া। একবার সেই ভিডিওটা আপনারা দেখুন। দেখলেন তো, এখন এই পুলিশের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
সেদিনকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি যে আমার পুলিশ শিখ সম্প্রদায়ের পাগড়ি খুলে ফেলে তার কেশাগ্র স্পর্শ করে তাকে চুলের মুঠি ধরে রাস্তা থেকে টানতে টানতে নিয়ে গেছে, এটা শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। তার মুখে আজকের দিনে দাঁড়িয়ে নবান্নে বসে এই কথা কি কখনো শোভা পায়? কি অদ্ভুতভাবে তিনি একটা কথা ছুড়লেন না যে আমরাও পারলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে পারি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা শোনার পরে আমার মনে হচ্ছিল যে আমরা জানতাম যে মাথায় একটু সমস্যা আছে, কিন্তু এখন তো দেখছি পুরো উন্মাদ হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে গিয়ে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। আমি জানি তার রাগ আছে, তার ক্ষোভ আছে, অভিমান আছে, কিন্তু এই যে সমস্ত কথাগুলো আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে যদি কেউ মিছিল নিয়ে যেতে চায়, তাহলে কত কিলোমিটার আগে প্রয়োজনে শিয়ালদা স্টেশন থেকে তুলে নিয়ে পুলিশ ছেঁচড়াতে প্রিজন ভ্যানে করে নিয়ে লালবাজারে নিয়ে যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা পারলে নাকি পিএম এর বাড়ির সামনেও গিয়ে ঘেরাও করতে পারে। আমি বলি যান, আপনি বুঝতে পারছেন না? আপনার ভাইপো একবার বুঝেছিল যে ওটা দিল্লি পুলিশ, ডান্ডা অনেক বড়। যান তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে ঘেরাও করতে, দেখব কত দম। তিনি এর সঙ্গে সঙ্গে বললেন কি, গান্ধীজি কি বলেছেন, নজরুল কি লিখেছিলেন, তিনি এই কথাগুলো এর মধ্যে জুড়লেন। তবে দেখুন, যে নজরুল ইসলামের কথা উনি বললেন তার ভাষাতে সেই নজরুল ইসলামই কিন্তু মহাভারত লিখেছিল, তার কথাতে লিখেছে। আবার বেলেঘাটায় এসে গান্ধীজিকে ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেটাও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছিলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে বারবার বিকৃত করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে সবসময় গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে মনে রাখার চেষ্টা করে। তাও কিভাবে? মানুষের মধ্যে ভুল ব্যাখ্যা করিয়ে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখটা বুঝতে পারছি যে তার আসল উদ্দেশ্য এবং লক্ষ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে। তিনি চেয়েছিলেন যে যেভাবে চুরি করে উনি চাকরি বাকরিগুলো দিয়েছিলেন, এগুলো হয়তো ধরা পড়বে না। এখন এইভাবে 26,000 চাকরি চলে যাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাথার উপরে যে বাজ ভেঙে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা বোঝা যাচ্ছে। তাই বারবার একটাই কথা, চুরি কেন ধরবে? আমাকে লোকে ভোট দিয়ে বসিয়েছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি, আমি যত পারবো চুরি করব, চুরি কেন ধরবে? অর্থাৎ চুরি ধরে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে আসল জ্বালা। তাই বারবার এই কথাটা বলছে যে কাজ তৈরি হয় না, আর কাজ সৃষ্টি করলেই সেগুলোকে খেয়ে নিচ্ছে। আরে এর আগে তো কেউ খেতে পারেনি। একবার সরকারি চাকরি পেলে আমরা শুনতাম যে যদি আপনি চুরি চামারি না করেন তাহলে আপনার চাকরি যাবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি মমতার সরকারের আমলে চাকরি পান, তাহলে সরকারের দুর্নীতির কারণে আপনার চাকরি চলে যাচ্ছে। এটা কোনোদিন শুনেছেন? এটা হচ্ছে কারণ এই সরকার তো দুর্নীতি করেছে। এখন এটাকে লুকানোর জন্য আর কত রকম কি বলবেন। 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও এই মুখ্যমন্ত্রীর লজ্জা হয়। তারপরে দাঁড়িয়েও মুসলমানদের বগল দাবা করে রাখতে গিয়ে আবার কলকাতা হাইকোর্টের কাছে গলা ধাক্কা খেয়েছে। ভাবুন, যেখানে সিপিএম এর 1992 সাল থেকে 2010 দীর্ঘ 18 বছর লেগেছে সমীক্ষা করে 66টি ক্যাটাগরিকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করতে, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 1 মাসের মধ্যেই 140টা ক্যাটাগরিকে ওবিসি সম্প্রদায় করে দিলেন। কোন জাদু বলে এত তাড়াতাড়ি তার সার্ভে হয়ে গেল? কোন জাদু বলে? সিপিএম এর 66টা ক্যাটাগরিকে আনতে 18 বছর লেগে গেল, আর মমতা 1 মাসের মধ্যে 140টা ক্যাটাগরিতে নিয়ে আসলো ওবিসিকে, যার মধ্যে অধিকাংশ মুসলমান। আর যেই ধরা পড়ে গেছে মন্ডল কমিশনের রিপোর্ট মেনে নাকি তৈরি করে যাচ্ছে। মন্ডল কমিশন কি বলেছিল কি যে ধর্মের ভিত্তিতে একটা ধর্মকে সুবিধা করে দেওয়ার জন্য, অন্য ধর্মকে বঞ্চিত করবার জন্য এক বিশেষ শ্রেণীর ধর্মকেই আপনি ওবিসিতে ঢোকান, বলেছে মন্ডল কমিশন? কিন্তু দেখুন কি সুন্দর নবান্নে বসে উনি মন্ডল কমিশনের কথা উজ্জ্ব করে
মানুষের মধ্যে বিভ্রান্ত করতে চাইলো, যাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভাবে মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি সার্টিফিকেটের সমীক্ষা করা হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক প্রণোদিতভাবে ভাসানো হচ্ছে। কিন্তু এটা তো একদমই নয়, কারণ তিনি যে সার্ভে করেছে সেই সার্ভেতে তাতেই গলদ রয়েছে, সেই সার্ভেতেই তো গলদ রয়েছে। অর্থনৈতিক, সামাজিক সমস্ত দিক বিবেচনা করে সার্ভে করা উচিত সব জাতিকে নিয়ে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো করেইনি। না হলে ভাবতে পেরেছেন প্রায় 80% 88% মুসলমানদের ঢুকিয়ে নিয়েছেন। মানে আজ থেকে 10 বছর পর সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত রিজার্ভেশনের মাত্র শুধু মুসলমানরাই বসে থাকবে। এতে কি হিন্দুদের ধোকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? তারপরে দাঁড়িয়েও অবলীলায় বসে বসে ভুল ব্যাখ্যা, মিথ্যে কথা, অর্ধ সত্য কথা মানুষকে বলে মানুষকে মধ্যে বিভ্রান্ত তৈরি করতে চায়। অর্থাৎ এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে না যে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথাই হজম করে, এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাসের শেষে 1000-1200 দিয়ে দেবে, সেই ভোটটাকে কিনে নেবে। তাই তাদেরই কিন্তু আজকে হতচকিত করার জন্য, তাদের দৃষ্টি ঘোরানোর জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের মতো জায়গায়, যেখানে বসে একটা রাজ্যের প্রশাসনিক দপ্তর সারা রাজ্যের প্রশাসন চালায়, অবলীলায় অর্ধসত্য মিথ্যা কথা বলে যাচ্ছে। শুধু এগুলো দেখলে হবে না, এগুলো মানুষকে আপনাদের বোঝাতে হবে, কারণ এই সমাজে আপনারাও বাস করছেন, এই রাজ্যে আপনারাও বাস করছেন। আজ এই সরকারের জন্য আজকে আপনাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনাদের আগামী প্রজন্মের অস্তিত্ব সংকটে পড়তে চলেছে। তাই এটা শুধু শুনলে হবে না, এটা অন্য মানুষকে বুঝিয়ে আগামী 2026-এ যাতে সঠিকভাবে তারা নির্বাচিত করে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য সরকারকে, এটা আপনাদের দেখতে হবে। ধন্যবাদ, নমস্কার।